এই কুত্তা, তোর কত বড় সাহস, তুই আমার শরীরে স্পর্শ করেছিস? অফিসের সামান্য মাত্র একজন কর্মচারী হয়ে তুই বসের গায়ে হাত দিয়েছিস। তোর হাত আজকে আমি ভেঙে ফেলবো। এই বলে নীলা আবারও আকাশের গালে ঠাস ঠাস করে আরো 3টা চড় বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। নীলা আকাশকে আবার মারতে যাবে, এমন সময় আকাশ নীলার হাত ধরে বলতে লাগলো, এই যে ম্যাডাম, আমি আপনার অফিসের কর্মচারী বলে এই না যে আমি আপনার শরীরে স্পর্শ করতে পারবো না। আপনাকে যদি আমি এখন না ধরতাম তাহলে আপনি এখানে পড়ে থাকতেন। ম্যাডাম, আকাশ স্যার একদম ঠিক কথা বলেছে। আপনি মাথা করে পড়ে যাইতেছিলেন, তখন স্যার আপনাকে ধরে আপনার কেবিনে এনে এরপর আপনার মুখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরিয়েছে। মাহিনুর, তুমি একদম চুপ করে থাকবে। তোমাকে এখানে কোনো কথা বলতে বলি নাই। তুমি এখানে কেন আমার মুখের উপরে কথা বলতেছো? সরি ম্যাডাম, আমি আর কখনো আপনার মুখের উপর কথা বলবো না। এই বলে মাহিনুল নীলার জন্য কফি বানাতে চলে গেল। অন্যদিকে নীলা আকাশের সামনে দাঁড়িয়ে আকাশকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, শেষবারের মতো আপনাকেও ওয়ার্নিং দিলাম, আপনি যদি আবারও কখনো আমার শরীর স্পর্শ করার চেষ্টা করেন তাহলে আপনাকে এই অফিস থেকে বের করে দিব। চলে যান আমার সামনে থেকে, আপনার মুখ দেখতে ইচ্ছে করতেছে না। আকাশ চুপচাপ ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসতে যাবে এমন সময় পাশের কেবিন থেকে খাদিজা বলতে লাগলো, আকাশ ভাইয়া, আপনি কেন ওই মেয়েকে বারবার স্পর্শ করতে চান বলেন তো? ওই মেয়ে পড়ে মরে যাক, তাতে আমাদের কি? আমাদের সাথে প্রত্যেক দিন এইরকম খারাপ ব্যবহার করে আমরা আর কত সহ্য করব? বড় স্যারের কাছে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছি না। যদি বড় স্যার আমাদেরকে কিছু বলে? খাদিজা, বড় স্যারকে বলার কোনো প্রয়োজন নেই। উনি যেহেতু এই অফিস থেকে এখন রিটার্ন নিয়েছে, সো আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে। আমি কয়েকটা অফিসে আমার সিভি জমা দিয়েছিলাম, কিন্তু ওই অফিসগুলোতে তো রেসপন্স তো ভালো পেয়েছি, বেতন ভালো না। হ্যাঁ, আমিও কয়েকটা জায়গায় সিভি জমা দিয়েছিলাম, সেম একই। ম্যাডাম আসছে, চুপচাপ কাজ করেন। পরে আমাদেরকে কথা বলতে দেখলে আবারও চিল্লাচিল্লি শুরু করে দেবেন। তার ছিল মেন্টাল ম্যাডাম। এই বলে খাদিজা আবারও কাজ করতে লাগলো। আকাশ কলম নিয়ে তার মুখে কামড়াতে কামড়াতে কাজে মনোযোগ দিয়েছে। এমন সময় নীলা আকাশের কেবিনের সামনে এসে বলতে লাগলো, এই যে মিস্টার আকাশ আর মিস খাদিজা, আপনারা দুইজন কাজ বাদ দিয়ে কথা বলতেছেন কেন? আপনি জানেন না এই অফিসে কাজ ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না? ম্যাডাম, আমরা কাজ নিয়ে কথা বলছিলাম, অন্য কোনো কিছু নিয়ে কথা বলিনি। সিসি ক্যামেরা আছে, আপনি চাইলে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পারেন। আমি আমার কেবিন থেকে স্পষ্ট দেখেছি তোমরা দুইজন কথা বলছিলে। আমাকে নিয়ে কি কথা বলছিলে সেটা বলো। ম্যাডাম, আপনার মাথার তার মনে হয় ছিঁড়ে গেছে, এটার জন্য আপনি আমাদের সাথে এই রকম কথাবার্তা বলছেন। আপনি আগে ভালো একজন ডাক্তার দেখান, এরপর অফিসে আসবেন কাজ করার জন্য। আমার মাথার তার ছিঁড়ে গিয়েছে তাই না? আমি এখন চাইলে কিন্তু তোমাদের দুইজনকে অফিস থেকে বের করে দিতে পারি। এই যে মিস নীলা, আপনি বারবার চাকরি থেকে বের করে দিবেন এইসব ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নেই। বের করে দিতে চাইলে বের করে দেন। আমরা কি বলেছি নাকি যে আমরা থাকবো এখানে সারা জীবন? ভাইয়া, আপনি একদম ঠিক কথা বলেছেন। এই মেয়েটা প্রচুর অত্যাচার করছে আমাদের উপর। কখন জানি আমরা এই মেয়ের গালে চড় মেরে দিই। আপনি আমাদের ম্যাডাম, আপনি ম্যাডামের মতো থাকবেন, এটাই আমাদের শেষ কথা। যদি আমাদের কাজকর্ম ভালো না লাগে তাহলে আমাদেরকে বের করে দেন। খাদিজার এমন কথা শুনে নীলা ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ আর খাদিজা কাজ শেষ করে সন্ধ্যায় বাহিরে চলে আসলো। দুজন একই রিক্সা দিয়ে চলে গেল দুজনের পাশেই। পাশাপাশি দুজনের পাশে থাকার কারণে একই রিক্সা দিয়ে দুজন বাসায় যায়। রাতে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো,
তোকে কতবার বললাম আমার অফিসে চাকরি কর, আমার অফিসে চাকরি কর। আমার অফিসে চাকরি করিস না, অন্য মানুষের অফিসে গিয়ে চাকরি করতেছিস আর বকা খাইতেছিস। খুব ভালো লাগতেছে তোর, তাই না? আরে আব্বু, তোমাকে কে বলেছে আমি অফিসে বকা খাই? তুমি হয়তো ভুল শুনেছো। ম্যাডাম আমাদের খুবই প্রশংসা করে। কেমন প্রশংসা করে তা আমি নিজের চোখেই দেখেছি আজকে, কিন্তু কিছু বলি নাই। আমি চাইলে তাদের অফিসটা বন্ধ করে দিতে পারতাম। থাক আব্বু, তাদের অফিস বন্ধ করার প্রয়োজন নেই আমাদের। সে যেভাবে ইচ্ছা সেইভাবে তাদের অফিস চালাক, আর কয়েকটা মাস যাক, এরপর আমি ওই অফিসে চাকরি ছেড়ে দিয়ে আমাদের অফিসে জয়েন করব। কয় মাস বলতে কয় মাস ওইটাকে বল। তুই তো বলতেছিস গত 2 বছর ধরে। আর কয়েকটা মাস যাক, আর কয়েকটা মাস যাক, এইসব বলতে বলতে তো 2 বছর চলে গেল। আচ্ছা, এবার তোমাকে শিওর দিয়ে বলতেছি, আমি আর 5 মাস ওই অফিসে চাকরি করব। এর আগেই ওই অফিস থেকে চলে আসব। ঠিক আছে, মনে যেন থাকে কথাটা। যদি না আসিস তাহলে আমি যা বলবো তাই করতে হবে তোর। এই বলে আকাশের আব্বু খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। এদিকে আকাশ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে চলে আসলো তার বিছানায়। শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। পরের দিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে অফিসের জন্য রওনা হয়ে দিল। দীর্ঘ 15 মিনিট লেট করে অফিসের ভিতরে প্রবেশ করতে নীলা আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনি কি এই অফিসের রুলস জানেন না নাকি? নাকি আপনি মনে করেন এটা আপনার বাবার অফিস, যখন আসবেন মন চাইবে, যখন চলে যাবেন মন চাইবে? সরি ম্যাডাম, আজকে রাস্তায় গাড়ি পাই নাই তো এটার জন্য পায়ে হেঁটে আসতে হয়েছে, তাই একটু দেরি হয়ে গেছে। আজকের মতো মাফ করে দেন, কাল থেকে আর এরকম হবে না। ঠিক আছে, কাল থেকে যাতে এরকম না হয় এটা মনে রাখবেন। আর যদি এরকম হয় তাহলে কি হবে আশা করি বুঝতে পারতেছেন। এই বলে নীলা চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর আকাশ তার কেবিনে এসে ফাইলগুলো দেখে দেখে কাজ শেষ করতে লাগলো। কাজ শেষ করতেছে এমন সময় আকাশের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে তাকিয়ে তার আব্বুর অফিসের ম্যানেজার কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, হ্যালো আকাশ স্যার, আপনি এখন কোথায় আছেন? স্যার বলেছে আপনাকে এখনই অফিসে আসার জন্য, জরুরি কাজ আছে বলেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমি তো এখন কাজে আছি। আপনি আব্বুকে বলেন যে আমি এখন কাজ করতেছি, এখন যেতে পারবো না। যা কাজ আমাকে করতে হবে বলেন, ফোনে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি কম্পিউটারে নিয়ে এরপর কাজটা করে ফেলবো। এই নেন, আপনি নিজেই কথা বলে নেন স্যারের সাথে। স্যার, আকাশ স্যার লাইনে আছে, আপনি কথা বলেন। হ্যালো আকাশ, তুই একটু তাড়াতাড়ি আমাদের অফিসে, এই তো একটা জরুরি মিটিং আছে, তুই তাড়াতাড়ি আয়। তুই আসলে মিটিংটা শুরু করব। এইখানে তোর থাকা বেশি জরুরি। আব্বু, তুমি তো জানো আমি অন্যের অফিসে চাকরি করি, তবু তুমি এইরকম সময় মিটিং ফেলাইছো। এখন আমি ম্যাডামের কাছে কি বলে ছুটি নিব? যে কোনো কিছু বলে ছুটি নিয়ে আয় 2 ঘন্টার জন্য, এরপর না হয় 2 ঘন্টা পর চলে যাবি। আচ্ছা আব্বু, আমি দেখতেছি ম্যাডাম আমাকে ছুটি দেয় না কি দেয় না। ছুটি দিলে আমি তোমাকে ফোন দিয়ে জানিয়ে দিতেছি। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে চলে আসলো তার ডেভিল মার্কা বসের কেবিনে। সামনে আকাশকে দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কাজ বন্ধ করে এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন নাকি আমাকে? জি ম্যাডাম, আপনার সাথে জরুরি কথা ছিল। যদি আমার কথাগুলো একটু শুনতেন তাহলে খুব ভালো হতো। আপনি বলতে থাকেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমার আম্মু তো অসুস্থ। আমাকে যদি 2 ঘন্টার ছুটি দিতেন তাহলে আমি বাসায় গিয়ে আম্মুকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসতে পারতাম। এখন যদি আমি বাসায় না যাই তাহলে আম্মুর কিছু একটা হয়ে যাবে। তখন কিন্তু আমি পুলিশের কাছে বিচার দিয়ে বলবো সব করেছেন আপনি, আপনার জন্য সবকিছু হয়েছে। আকাশের কথা শুনে নীলা আকাশের দিকে তাকালো। এইদিকে আকাশ নীলাকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, আপনি আমাকে ছুটি দিবেন নাকি দিবেন না সেটা জানিয়ে দেন। ঠিক আছে, 2 ঘন্টার জন্য তোমাকে ছুটি দিলাম। এখন 11:42 বাজে, 1:42 যাতে আপনাকে এই অফিসে পাই, মনে রাখবেন। ঠিক আছে ম্যাডাম, আমি 1:42 চলে আসবো। এখন তাহলে যাই আমি।
এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো নিচে। একটা রিক্সা নিয়ে চৌধুরী গ্রুপ অফ কোম্পানিতে চলে গেল। অফিসের ভিতরে ঢুকে তার আব্বুর কেবিনের দিকে যেতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে আকাশ চলে আসলো তার আব্বুর কেবিনে। আকাশকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। আকাশের আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা সবাই আমার ছেলেকে দেখতে চাইছিলেন না? এটাই হচ্ছে আমার ছেলে, নাম আকাশ চৌধুরী। আপনাদের যা যা প্রশ্ন করার তাড়াতাড়ি করে ফেলেন, সে আবার চলে যাবে, তার জরুরি কাজ আছে। সবাই এক এক করে প্রশ্ন করতে লাগলো। আকাশ সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 1:20 বেজে গেছে। এটা দেখে আকাশ তার আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসে। নীলাদের অফিসে রাত 7টা অবধি কাজ করে। আকাশ চলে আসলো বাসায়। অন্যদিকে নীলা তার রুমে বসে আছে আর মনে মনে ভাবতেছে, আকাশকে দেখে তো মনে হয় না সে একজন মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি তাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি মনে করতে পারছি না। এইসব ভাবতে ভাবতে নীলা ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে আকাশ খাওয়া দাওয়া করে তার আব্বুর সাথে বসে কথা বলতে লাগলো। আকাশ, আজকে মিটিংটা অনেক সুন্দর হয়েছে। তুই এক কাজ কর, ওই অফিস থেকে কাজ ছেড়ে দিয়ে আমাদের অফিসে চলে আয়। আব্বু, আমি তো তোমাকে আগেও বলেছি, তো আমাকে আরো কিছুদিন টাইম দাও, আমি চলে আসবো। ঠিক আছে, আর তোর বিয়ের জন্য মেয়ে দেখতেছি আমরা। তোর যদি পছন্দ থাকে তাহলে বলতে পারিস। আমি এখন বিয়ে করতে চাই না, বিয়ে করার সময় হলে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে নীলার আপু কল দিয়েছে। এত রাতে নীলার আপুর কল পেয়ে আকাশ কিছুটা চমকে উঠলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো আকাশ, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে কথা হইতেছে। অফিসের কি খবর? ঠিক মতো কাজ চলতেছে তো? আর নীলা সবকিছু বুঝিয়ে দিয়েছে তো? স্যার, আপনার মেয়ের জ্বালায় আমরা সকল স্টাফরা ঠিক মতো কাজ করতে পারি না। যদি একটা প্রজেক্ট নিয়ে কথা বলি, উনি যদি সিসি ক্যামেরা দিয়ে দেখে তাহলে আমাদেরকে এসে নানান প্রশ্ন করে, আবার অনেক বকা দেয়। আমরা যদি আপনার অফিসে ঠিক মতো কাজ না করতে পারি তাহলে আপনি টাকা পাবেন কোথায় থেকে? আমাদেরকে টাকা দিবেন কোথায় থেকে? আপনার অফিস চলবে কিভাবে? অফিসে এত কিছু হয়ে যাইতেছে আর তোমরা আমাকে জানাও নাই কেন? আমাকে জানালে তো আমি তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করতাম। আপনি ম্যাডামকে একটু বুঝিয়ে দিবেন যাতে ম্যাডাম আমাদের সাথে আর এরকম না করে। ম্যাডাম আমাদের সাথে এরকম করলে আমাদের আর মন চায় না অফিসে কাজ করার জন্য। আচ্ছা, সকালে নীলা উঠুক, এরপর আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিই। আমার মেয়েটা একটু রাগী তো, তাই আর কি, সে এরকম করে সবার সাথে। আচ্ছা, ভালো থেকো। আর আমি দেখি কিছুদিনের মধ্যে একবার অফিস থেকে ঘুরে আসতে পারি। তুমি নীলাকে সবসময় সাহায্য করবে আশা করি। ইনশাল্লাহ স্যার, আমি আমার জায়গা থেকে সব সময় ম্যাডামকে সাহায্য করে এসেছি এবং সাহায্য করতেছি। আপনি শুধু ম্যাডামকে একটু বুঝিয়ে দিবেন যাতে আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার না করে। খারাপ ব্যবহার করলে আমাদের অনেক কষ্ট লাগে। প্রত্যেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইছিল, কিন্তু আমি তাদেরকে কোনো রকম বুঝিয়ে সাজিয়ে রেখেছি। আকাশ নীলার আব্বুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। রাত 2টা। আকাশ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। ঘুম থেকে উঠে আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। যে চলে যেতে যাবে এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, না খেয়ে কোথায় যাইতেছিস? তাড়াতাড়ি খাবার টেবিলে আয়, খাবার খেয়ে তারপর অফিসে যাবি। আম্মু, 1 মিনিট দেরি করে গেলে ম্যাডাম আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আমি এখন যাই, দুপুরে লাঞ্চে খেয়ে নিব, চিন্তা করো না। এই বলে আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে অফিসের দিকে রওনা দিল। অন্যদিকে অফিসে নীলা ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যানেজার সাহেব, আকাশ যদি অফিসে আসে তাহলে আপনি ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দিবেন। ওনার আর এই অফিসে চাকরি করার দরকার নেই। ওনাকে অনেকবার সুযোগ দিয়েছি, উনি সেই সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। আকাশ অফিসে আসুক, আমি আকাশ স্যারকে আপনার কেবিনে পাঠাচ্ছি। আপনি আপনার কেবিনে যান, আমি আপনার জন্য একটা কফি বানিয়ে পাঠাচ্ছি, যাতে আপনার মাথাটা ঠান্ডা থাকে। নীলা চলে গেল তার কেবিনে। এইদিকে আকাশ অফিসের ভিতরে প্রবেশ করতেই ম্যানেজার বলতে লাগলো, আকাশ, ম্যাডাম তোমাকে যেতে বলেছে তার কেবিনে। তুমি আজকে এত দেরি করে এসেছো কেন? তাড়াতাড়ি ম্যাডামের কেবিনে যাও। ঠিক আছে স্যার, যাইতেছি। আকাশ মনে মনে বলতে লাগলো, আজকে কি জানি কি বলে, তার সিরা তো তার সিরাই, যাই গিয়ে দেখে আসি কি বসে।
আকাশ চলে আসলো নীলার কেবিনে সামনে। দরজাটা হালকা একটু ধাক্কা দিয়ে ভেতরে উকি দিয়ে আকাশ বলতে লাগলো, মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। মিস্টার আকাশ, বসেন এখানে, আপনার সাথে জরুরি কথা আছে। আকাশ চেয়ারে বসতে বসতে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জি ম্যাডাম, বলেন কি বলবেন। আপনাকে এর আগে 2বার ওয়ার্নিং দেওয়া হয়েছিল। আপনি বলেছেন পরবর্তীতে আর এরকম হবে না। আজকে আপনাকে অফিস থেকে বের করে দেওয়া হইতেছে। এই নেন আপনার রিজাইন লেটার। এখানে একটা সাইন করে দিয়ে আপনি এই অফিস থেকে চলে যান। ম্যাডাম, আমি তো চলে যাব, কিন্তু আমাকে আবার আপনার ফিরিয়ে আনতে হবে। তাও আবার আমার পা জড়িয়ে ধরে বলতে হবে আবারও ফিরে আসেন আমাদের অফিসে। আশা করি কখনো এইরকম অবস্থায় যাব না, আর গেলেও কখনো এরকম করব না। আমি নীলা চৌধুরী কখনো কারো কাছে মাথা নত করি নাই, আর পরবর্তীতেও করব না। আকাশ নীলার কথা শুনে মুচকি হাসি দিয়ে সাইন করে চলে গেল। ওই অফিস থেকে তাদের অফিসে দুপুরে একটা সবাই খাবার খাইতেছে। এমন সময় অফিসের ভিতরে প্রবেশ করলো বড় বড় 3জন বিজনেসম্যান, আরমান চৌধুরী, রিশাদ চৌধুরী, মায়া চৌধুরী। নীলার কেবিনের ভিতরে প্রবেশ করতে দেখতে পেল নীলা ফোনে কারোর সাথে যেন কথা বলতেছে। 3জনকে একসাথে ভিতরে আসতে দেখে নীলা কিছুটা অবাক হয়ে ফোনটা কেটে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা 3জন একসাথে হঠাৎ আমার অফিসে এসেছেন? আমি তো আপনাদের কালকে ফোন দিতাম, আপনাদের কাজগুলো সম্পূর্ণ হয়েছে, ওইগুলো নিয়ে যাওয়ার জন্য বলতাম। আমরা কাজের জন্য এখানে আসি নাই, আমরা অন্য একটা কারণে এসেছি। আপনার অফিসটা আমরা কিনে নিতে চাই। বলেন কত টাকা দিয়ে আপনি আপনার অফিসটা বিক্রি করতে চান? মানে আপনাদের কথা বুঝলাম না আমি। আমার অফিস বিক্রি করতে যাব কেন? আমার অফিস তো খুব ভালো চলতেছে। এমন তো না যে আমার অফিস চলতেছে না তাই আমি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম। এইসব তো আমি কোনো কিছুই করি নাই, তাহলে আপনারা এসব বলতেছেন কেন? আপনি খুব বড় একটা ভুল করে ফেলেছেন। এটার জন্য আমরা আপনার অফিসটা কিনে নিতে এসেছি। আপনি যদি আপনার অফিসটা না বিক্রি করেন তাহলে আমরা আমাদের কাজ আর কখনো আপনাদেরকে দিব না। অন্যান্য অফিসের কোনো কাজ আপনাদের অফিসে আসবে না। কেন মিস্টার রিশাদ চৌধুরী, আমি এমন কি ভুল করেছিলাম যে আপনারা আমাদের অফিসের সাথে এরকম করতেছেন? আমার অপরাধ কোথায়? আমার অপরাধটা বলেন। আপনার অপরাধ কোথায় আপনি নিজেই চিন্তা ভাবনা করে এরপরে দেখেন। আপনাদেরকে 3 দিনের সময় দিলাম। আপনি আপনার আব্বুর সাথে কথা বলে এরপর আমাদেরকে জানাবেন। 3 দিনের ভেতরে আপনাদের অফিসে কোনো কাজ আসবে না এবং আপনারা যা কাজ করেছেন তা কাজ আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। আপনারা আমার সাথে এরকম করতেছেন কেন? একটু আমাকে বুঝিয়ে বলবেন আমার অপরাধ কি? আপনাকে আগেই বলা হয়েছে আপনার অপরাধটা কি আপনি নিজেই খুঁজে বের করে এরপর দেখবেন আপনার অপরাধ কি। আমরা এখন চলে যাচ্ছি, 3 দিন পর আমরা আবার আসবো। এই বলে 3জন নীলাদের অফিস থেকে চলে গেল। 3জনের অফিসে এইদিকে নীলা চেয়ারে বসে বসে চিন্তা ভাবনা করতেছে, কিন্তু তার মাথায় কোনো কিছু আসতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নীলা কোনো কিছুই খুঁজে পেল না। নীলা তাড়াতাড়ি করে তার আব্বুকে কল দিল। কয়েক মিনিট পর নীলার আব্বু কলটা রিসিভ করতেই নীলা বলতে লাগলো, আব্বু আমাদের অফিসটা কিনে নিতে চাইতেছে। আমাকে 3 দিন সময় দিয়েছে। 3 দিনের ভেতরে যদি আমরা আমাদের অফিস না বিক্রি করি তাহলে ওনারা আমাদের অফিসের যা ফাইলের কাজ করা হয়েছে এইগুলো কোনো কিছুই নিবে না, সাথে পরবর্তীতে এই অফিস নাকি আর কেউ কাজ দিতে আসবে না। মানে তুই এসব কি বলতেছিস? তুই কি এমন করেছিস যে ওরা নিজে থেকে সেই রকম কথাবার্তা বলে গিয়েছে? সত্যি করে বলতো, আজকে কি কি করেছিস অফিসে? আব্বু আমি তো তেমন কিছুই করি নাই, যে সকালবেলা আকাশ অফিসে আসতে দেরি করেছে তাই তাকে রিজাইন দিয়ে অফিস থেকে বের করে দিয়েছি। কিন্তু আকাশ তো সামান্য একজন কর্মচারী, সে তো এরকম করতে পারবে না। কিন্তু আমি ভেবে পাইতেছি না ওরা কেন এইসব বলে গিয়েছে আমাকে। তুমি একটু তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করো তো কি হয়েছে। তোকে অফিসে বসানোর পর থেকে আমার অফিসটা একদম ডাউন হইতেছে। এখন আবার কি সমস্যা হয়েছে আল্লাহ ভালো জানে। তুই ফোন রাখ আর তাড়াতাড়ি বাসায় আয়। এই বলে নীলার আব্বু কলটা কেটে দিয়ে কল দিল মায়া চৌধুরীর কাছে। বেশ কিছুক্ষণ পর মায়া চৌধুরী কলটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম মিস্টার চৌধুরী সাহেব, কেমন আছেন? অনেক দিন পর আপনার সাথে কথা হলো। আপনার শরীর কেমন এখন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমার শরীর এখন মোটামুটি ভালো আছে। ম্যাডাম, আপনারা আমার অফিসে কি এসব কি বলে এসেছেন? আমার অফিস নাকি আপনারা কিনে নিতে চান? আমার মেয়ে এমন কি করেছে যে আপনারা আমার অফিস কিনে নিতে চাইতেছেন? আপনার মেয়ে আজকে এমন একটা অপরাধ করে ফেলেছে
যেটার কারণে আমরা আপনার অফিসটা কিনে নিতে চাইতেছি। আপনি আপনার মেয়েকে বোঝান, বলেন যে 3 দিনের মধ্যে যদি এই প্রবলেমটা সলভ না করে তাহলে তার অফিস আমরা কিনে নেব। এখানে আপনিও বাধা দিতে পারবেন না, আদালত থেকেও কেউ বাধা দেবে না। আমাদের স্ট্যাটাস আশা করি আপনি খুব ভালো করেই জানেন, আমরা কি করতে পারি আর কি করতে পারি না। তো ম্যাডাম, আমার মেয়ের ভুল কোথায় ওটা তো একটু বলবেন। যদি ওটা বলেন তাহলে আমি আমার মেয়েকে বলবো তার ভুলটা শুধরানোর জন্য। দীর্ঘ 25টা বছর ধরে তিলে তিলে আমি আমার অফিসটা এত বড় করেছি, হঠাৎ এরকম করবেন না ম্যাডাম। আমরা তো আপনার অফিসের কোনো ক্ষতি করতে চাই নাই, কিন্তু আপনার মেয়ে এমন একটা ভুল কাজ করেছে, এটার জন্য আমরা বাধ্য হয়েছি। আপনার মেয়েকে বলেন যা করেছে তা এই 3 দিনের মধ্যে ঠিক করার জন্য। ভালো থাকবেন, আবারও কথা হবে 3 দিন পর। এই বলে মায়া কলটা কেটে দিল। এদিকে নীলার আপু মাথায় হাত দিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ পর নীলা আসলো। নীলার গালে ঠাস ঠাস করে 3টা চড় মেরে বলতে লাগলো, আজকে তোর জন্য আমার অফিসের এই অবস্থা। তুই আকাশকে অফিস থেকে বের করে দিয়েছিস। আমি সন্ধ্যা 7টার মধ্যে আকাশকে যাতে অফিসে দেখতে পাই। তাকে কিভাবে আনবি কিভাবে আনবি না এসব আমি জানি না। সন্ধ্যা 7টা মানে সন্ধ্যা 7টার পর 1 মিনিট দেরি হলে তোকে আমি কি করবো নিজেও জানি না। এই বলে নীলার আব্বু চলে গেল তার রুমে। এদিকে নীলার আম্মু নীলার কাছে এসে বলতে লাগলো, নীলা, তুই কি এমন করছিস যে এরকম হয়েছে? তুই যা যা করেছিস আবারও আগের মতো করে ফেল। এবার দেখ, যদি সমাধান হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর সমাধান না হলে পরেরটা পরে দেখতেছি আমরা। কিন্তু আম্মু, আমি তো আকাশকে বলে দিয়েছি আমি কখনো তার পা জড়িয়ে ধরে তাকে বলবো না আবার আমাদের অফিসে চলে আসার জন্য। আমি তো তাকে বলে দিয়েছি আমি তার সামনেও যাব না। মানে এখন আমরা কি উপায়? এখন আমাদের কাছে এটা ছাড়া আর অন্য কিছু করার উপায় নেই। তো আব্বু যেটা বলছে তুই সেটাই কর। এই বলে নীলার আম্মু চলে গেল তার রুমে। এদিকে নীলা তার রুমে এসে বেশ কিছুক্ষণ বিছানায় বসে থেকে মনে মনে বলতে লাগলো, আকাশ তো সাধারণ একজন কর্মচারী, তার জন্য কি এসব হচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে? আকাশকে ফিরিয়ে আনলে কি আমাদের অফিসে আর কোনো ঝামেলা হবে নাকি ঝামেলা হবে না? আব্বু যেহেতু বলতেছে আকাশকে ফিরিয়ে আনার জন্য, তাহলে একবার ফিরিয়ে এনে দেখি। যদি আমাদের অফিসটা আগের মতো হয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে। এই বলে নীলা তার ফোনটা নিয়ে চলে আসলো বাইরে। গাড়িটা নিয়ে ড্রাইভ করতে লাগলো আর ফোনে আকাশের নাম্বারটা ডায়াল করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আকাশ কলটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলতে লাগলো, হ্যালো মিস্টার আকাশ, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আমার সাথে একটু দেখা করেন, জরুরি দরকার আছে। কেন মিস নীলা, আমাকে তো আপনি অফিস থেকে বের করে দিয়েছেন, এখন কেন আবার আমাকে ফোন দিয়ে বলতেছেন আপনার সাথে দেখা করার জন্য? দরকার আছে তাই বলেছি দেখা করার জন্য। আপনি প্লিজ একবার দেখা করেন আমার সাথে। আমি আপনাকে একটা কফি শপের নাম বলতেছি, ওই কফি শপে চলে আসেন এখন। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে আসতেছি। আপনি মেসেজ করে পাঠিয়ে দেন ঠিকানাটা। এই বলে আকাশ কলটা কেটে দিল। চলুন আকাশ অফিস থেকে বের হওয়ার পর কি এমন হয়েছিল, তারা কেন এসেছিল অফিসে। ফ্ল্যাশব্যাক। সকালবেলা আকাশ অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলো তার আব্বুর অফিসে। আকাশকে দেখে তার আব্বু বলতে লাগলো, কি রে আকাশ, তুই না চৌধুরী গ্রুপ অফ কোম্পানিতে কাজ করিস, তাহলে এখন এখানে চলে আসলে কেন? আব্বু, ওই অফিসে নীলা নামের একটা মেয়ে আমাকে রিজাইন দিয়েছে। আমি ওই অফিসে আর কাজ করতে পারবো না, আমাকে বলে দিয়েছে এটা। বললেই হলো নাকি? তুই একটু বস এখানে, আমি ফোন দিতেছি তাদের অফিস, আমি ধ্বংস করে দেব। আমার ছেলেকে তাদের অফিস থেকে বের করে দিয়েছে, এটার জন্য তো তাদেরকে কিছু না কিছু করতেই হবে। এই বলে আকাশের আপু 3জন বড় বড় বিজনেসম্যান যাদের কাজ চৌধুরী গ্রুপ অফ কোম্পানি পেয়ে থাকে, তাদেরকে ফোন দিয়ে আকাশের আপু সবকিছু বলে দিল। সবকিছু বলার পর ওরা চলে গেল নীলাদের অফিসে। পরে কি হয়েছে তা তো আপনারা আগেই দেখেছেন। আকাশ তাদের অফিস থেকে বের হয়ে চলে আসলো সেই লোকেশনে। এসে দেখে নীলা বসে আছে। আকাশ নীলার সামনে গিয়ে বলতে লাগলো, জি ম্যাডাম, বলেন কি বলবেন। আমাকে কেন এখানে ডেকে নিয়ে এসেছেন? আগে তুমি চেয়ারে বসো, এরপর আমি তোমাকে সব কিছু বলতেছি। আকাশ চেয়ারে বসে পড়তেই নীলা আকাশের পা জড়িয়ে ধরে মাপ চাইতে লাগলো আর বলতে লাগলো, আকাশ, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি প্লিজ আবারও আমাদের অফিসে চলে আসো। এখন কেন মাপ চাইতেছেন?
আশেপাশে একবার তাকিয়ে দেখেন তো ওরা কিভাবে দেখতেছে আমাদেরকে। আর আপনার রাগ একটু কমান, না হলে কখন কি করে দিব আপনাকে তা আমি নিজেও জানি না। সরি, আর আমি কখনো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করবো না। তুমি প্লিজ এখন আমার সাথে আমাদের অফিসে চলো, না হলে আব্বু আমাকে মেরেই ফেলবে। ও আচ্ছা, আপনি আপনার আব্বুর কারণে আমার পা জড়িয়ে ধরে মাপ চেয়ে এরপরে আমাকে নিতে এসেছেন? বাহ, বেশ ভালো, ঠিক আছে চলেন। আকাশ নীলার সাথে এক কাপ কফি খেয়ে চলে আসলো তাদের অফিসে। নীলার কেবিনে প্রবেশ করতে দেখতে পেল নীলার আব্বু বসে আছে। আকাশকে দেখিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আকাশের কাছে চলে আসলো আর বলতে লাগলো, আকাশ, আই এম রিয়েলি সরি, আমার মেয়েটা বুঝতে পারে নাই। তুমি প্লিজ আর কখন আমার মেয়ের উপরে রাগ করে অফিস থেকে চলে যাবে না। আমার মেয়ের জন্য আমার অফিসটা বন্ধ হয়ে যেতেছে। ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে আপনার কথাটা রাখলাম, আমি যাব না কোথাও। আকাশ নীলার আব্বুর সাথে কথা বলে চলে আসলো তার কেবিনে। আশেপাশে একবার তাকিয়ে তার আব্বুকে মেসেজ করে বলে দিতেই তার আব্বু মুচকি একটা হাসি দিয়ে সেই 3 জন বিজনেসম্যানকে ফোন দিয়ে বলে দিল 1 ঘন্টা পর নীলার আব্বুর ফোনটা বেজে উঠলো। নীলার আব্বু কলটা রিসিভ করতেই ও পাশ থেকে মায়া বলতে লাগলো, মিস্টার চৌধুরী সাহেব, আপনার কথা চিন্তা ভাবনা করে আমরা আপনার অফিসটা আবারও ফিরিয়ে দিলাম আপনার কাছে। আশা করি আপনার মেয়ে আর কখনো এরকম ভুল করবে না। ভুলটা করলে আপনি বুঝতেই পারছেন কি হতে পারতো। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমার মেয়ে আর কখনো এরকম ভুল করবে না। আপনারা আমাদের অফিস থেকে একবার ঘুরে যান, আপনাদের এই ফাইলগুলো নিয়ে যান। আমরা একটু আমেরিকা যাব, এখন আপনার অফিস ঘুরে দেখার সময় নেই আমাদের। আমার ম্যানেজার আপনাদের অফিস থেকে ফাইল নিয়ে আসবে, নিয়ে আসার সময় আপনাদেরকে টাকা দিয়ে আসবে। ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে রাখলাম। এই বলে নীলার আব্বু কল কেটে দিল। নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, দেখেছিস আকাশকে ফিরিয়ে আনার 1 ঘন্টা পর কল দিয়ে বলতেছে তারা আর কিছু করবে না। তুই আর যে করিস না কেন, আকাশের সাথে কিন্তু খারাপ ব্যবহার করিস না, পরে আবার কি থেকে কি হয় কে জানে। কিন্তু আব্বু, আকাশ তো সাধারণ একজন কর্মচারী আমাদের অফিসের, তাহলে তার এত পাওয়ার কিভাবে আসলো? সে অফিস থেকে চলে যাওয়ার পর পর বড় বড় বিজনেসম্যানরা আমাদের অফিসে এসেছে, এইটা তো সাধারণ কোনো কথা না। তুই আর যাই করিস না কেন, আকাশের সাথে কিন্তু খারাপ ব্যবহার করিস না, পরে আবার কি থেকে কি হয় কে জানে। আমি এটাই ভাবতেছি, আকাশের আসল পরিচয় কি? তুই একটু খোঁজ খবর নিয়ে দেখিস তো আকাশের আসল পরিচয় কি। হ্যাঁ আব্বু, এটা তো আমাকে দেখতেই হবে, এটা না দেখলে তো চলবে না। নীলার আব্বু আর কিছুক্ষণ অফিস থেকে সন্ধ্যা 7টায় চলে আসলো বাসায়। এদিকে আকাশ কাজ শেষ করে পাশে ফিরতেই তার আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, নীলা নামের মেয়েটা তোর পা ছুঁয়ে মাপ চেয়েছে তো, নাকি আবারও মাপ চাওয়াতে হবে? না আব্বু, আর মাপ চাওয়াতে হবে না। সে আমার পা ছুঁয়ে মাপ চেয়েছে, তবে তাকে আরো কিছু শিক্ষা দিতে হবে, তাহলে সে একদম বাঁশের মতো সোজা হয়ে যাবে। বাকিটা আমি দেখে নিতে পারবো। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরপর না হয় কথা বলবো। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে তার আব্বুর সাথে কথা বলে, আর রাত 10টায় খাওয়া দাওয়া করে নিল। অন্যদিকে নীলা খাওয়া দাওয়া শেষ করে তার রুমে এসে ফোন দিল তার বান্ধবীকে। বেশ কিছুক্ষণ পর ওই পাশ থেকে নীলুফা কলটা রিসিভ করতে নীলা বলতে লাগলো, কিরে নীলুফা, কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে কথা হয়েছে, আমাকে তোর মনে করিস না, ফোনও দিস না। অফিসের অনেক কাজের চাপ রে, এটার জন্য তোকে আর ফোন দিতে পারি না। বাসায় এসে ক্লান্ত হয়ে ফ্রেশ হয়ে কোনো রকমে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি। ও আচ্ছা, তোকে একটা কাজ দিতাম, পারবি তো কাজটা করতে? আগে কাজটা বল, এরপর আমি দেখতেছি, পারলে তো বলবো, আর না পারলেও তোকে বলে দেবনি। আমি তোকে একটা ছেলের পিক দিতেছি, ওই ছেলেটার পরিবার কি করে, তার আসল পরিচয় কি, আমাকে সব কিছু বের করে দিতে পারবি? আচ্ছা, ছবিটা পাঠা, আমি দেখে এরপর বলতেছি। যদি পারি তাহলে তোকে জানাবো। আমাকে 2 থেকে 3টা দিন সময় দিতে হবে। আচ্ছা, 2 দিন সময় নে, তবুও সমস্যা নেই। তবু তুই এই ছেলের আসল পরিচয় আমাকে বের করে দিতেই হবে তোর। আমি তো বলেছি আমি চেষ্টা করব, পারলে তো অবশ্যই দেব। তুই ছবিটা পাঠা আগে। নীলা ছবিটা পাঠাতেই নীলুফা ছবিটা দেখে অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। প্রায় 4 থেকে 5 মিনিট চুপ হয়ে থাকার পর নীলুফা নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলের আসল পরিচয় দিয়ে তুই কি করবি? বিয়ে করবি নাকি ছেলেটাকে? মাঝে মধ্যে তো আমার সাথে দেখা হয়, কিন্তু কথা হয় না। দরকার পড়লে বিয়ে করব,
আগে তুই বল এই ছেলেটার আসল পরিচয় কি, ছেলেটার বাড়ি কোথায়, তারপর সবকিছু বলবি আমাকে। আগে আমাকে সবকিছু খুলে বলতে হবে। এই ছেলেটা তোর এমন কি করেছে, তাহলে আমি খোঁজ নিয়ে দেখতে পারবো। তাহলে শোন আমার কি কি করেছে, আমি তোকে সবকিছু বলতেছি। নীলা নীলুফাকে সবকিছু বলতে নীলুফা সবকিছু বুঝে ফেলো। নীলুফা বলতে লাগলো, আচ্ছা আমাকে 2 দিন সময় দে, আমি 2 দিন পর তোকে সবকিছু জানাচ্ছি। এখন তাহলে রাখি, 2 দিন পর কল দেবো তোকে। এই বলে নীলুফা কলটা কেটে দিল। ফোন দিল আকাশকে। আপনারা হয়তো ভাবছেন আকাশের নাম্বার নীলুফা কোথায় পেয়েছে। নীলুফা হচ্ছে আকাশদের কোম্পানিতে চাকরি করে। মাঝে মধ্যে আকাশের সাথে দেখা হয় তার। আর অফিসের মধ্যে সবার নাম্বার সাইনবোর্ডে লেখা আছে। আকাশ তার আব্বুর সাথে বসে বসে কথা বলছিল। এমন সময় নীলুফার কল পেয়ে আকাশ মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এত রাতে নীলুফা আমাকে কল দিয়েছে, রুমে গিয়ে কলটা রিসিভ করি। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে তার আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার রুমে। নীলুফাকে কল দিতে নীলুফা কলটা রিসিভ করলো। আকাশ নীলুফাকে বলতে লাগলো, কি ব্যাপার নীলুফা, এত রাতে আমাকে কল দিয়েছো, কোনো সমস্যা হয়েছে নাকি অফিসে? না, কোনো সমস্যা হয় নাই। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির এখন যে এমডি আছে, নীলা চৌধুরী নাম, উনি আপনার ব্যাপারে আমার কাছে খোঁজ খবর জানতে চেয়েছে। আমি কি আপনার ব্যাপারে সকল কিছু বলে দেব? আমার ব্যাপারে তোমার কাছ থেকে খোঁজ খবর নিবে কেন? সে কি জানতে পেরে গেছে আমার কথা? আমি কে, আমার আসল পরিচয় কি? না স্যার, সে জানতে পারে নাই। নীলা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সে সব সময় হেল্প চাইলে আমার কাছেই হেল্প চায়। এটার জন্যই আমাকে কিছুক্ষণ আগে কল দিয়েছিল। আমাকে সবকিছু বলেছে। আমি আপনার ব্যাপারে কিছু বলি নাই, এটার জন্যই আপনাকে জিজ্ঞেস করতেছি। তাকে বলবো নাকি কিছু? না, তাকে কিছু বইলো না আমার ব্যাপারে। তার অফিসে কেন চাকরি করতেছি আমি এক সময় তোমাকে সবকিছু খুলে বলবো। আর তুমি এখন ঘুমাও, তোমাকে যেটা বলেছি সেটাই করবে। এই বলে নীলুফা কলটা কেটে দিল। এদিকে আকাশ মনে মনে বলতে লাগলো, আমার ব্যাপারে জানার এত ইচ্ছা মিস নীলা, আপনার সবকিছু তো আমি আগে থেকেই জানি। আপনি আমার সাথে বেইমানি করেছিলেন, সেই বেইমানির ফল তো আপনাকে পেতেই হবে। আপনারা ভাবতেছেন আকাশ কোন বেইমানির ফল বলতেছে। গল্পের সাথে থাকেন তাহলে সামনে সবকিছু জানতে পারবেন। আকাশ ঘুমিয়ে সে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। বসে বসে কাজ করতেছে। এমন সময় খাদিজা এসে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ ভাইয়া, আপনাকে না অফিস থেকে রিজাইন দিয়ে বের করে দিয়েছিল? এখন তো দেখছি আবার আপনি চলে এসেছেন। ম্যাডাম আপনাকে নিয়ে এসেছেন নাকি আপনি নিজ ইচ্ছায় এসেছেন? নীলা ম্যাডাম আমাকে নিয়ে এসেছে, তাও আবার আমার পা জড়িয়ে ধরে মাফ চেয়ে এরপরে এনেছে। ও আচ্ছা, ওই যে ম্যাডাম আসছে, আমি তাড়াতাড়ি কাজে বসি, না হলে আবার আমার কপালে শনি আছে। এই বলে খাদিজা চলে গেল তার কেবিনে। অন্যদিকে নীলা তার কেবিনে বসে আকাশের কথা চিন্তা করতেছে। এদিকে আকাশ তো জানে নীলা এইসব চিন্তা করবে। আকাশ চলে আসলো নীলার কেবিনে। নীলাকে কয়েকবার ডাকার পরও নীলা যখন কোনো সারা শব্দ করতেছে না, তখন আকাশ ভিতরে এসে টেবিলের উপর একটু জোরে শব্দ করে বলতে লাগলো, এই যে ম্যাডাম, আপনাকে যে এতক্ষণ ডাকতেছি আপনি শুনতেছেন না? এই ফাইলটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই ফাইল কি করব? কোথাও পৌঁছে দিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, এই ফাইলগুলো পৌঁছে দিয়ে আসতে হবে। তুমি আমার সাথে যাবে ফাইলটা পৌঁছে দিয়ে আসার জন্য? চলো, মায়া গ্রুপ অফ কোম্পানিতে যাব আমরা। আমাকে যেতে হবে কেন? আমি তো সবকিছু আপনাকে দিয়েই দিতেছি, আপনি শুধু দিয়ে আসলেই চলবে, বাকিটা ওরা বুঝে নিবে। আমি যেহেতু একবার বলেছি আপনাকে আমার সাথে যেতে হবে, মানে যেতে হবে। চলেন আমার সাথে। আকাশ আর কিছু বলতে পারেনি। নীলার সাথে চলে আসলো মায়া গ্রুপ অফ কোম্পানিতে। অফিসের ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় দারোয়ান আকাশকে দেখে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আকাশ স্যার, কেমন আছেন? অনেকদিন পর এই অফিসে আসলেন, আগের মতো আর আপনি আসেন না। আরে আপনি কি বলতেছেন এইসব? আমাকে স্যার বলে ডাকতেছেন কেন? আর আমি কবেই বা এই অফিসে আসলাম? স্যার আপনি এই সব বলতেছেন কেন? আপনি তো 2 সপ্তাহ আগে এই অফিসে এসেছেন। উনি কে? উনাকে তো চিনলাম না, আগে কখনো তো উনাকে দেখি নাই। উনি কি আপনার ওয়াইফ? আরে আপনি কি আবল তাবল বলতেছেন? উনি আমার ওয়াইফ হতে যাবে কেন? আর আমাকে স্যার বলে ডাকতেছেন কেন? চলেন তো ম্যাডাম, ওনার হয়তো মাথা খারাপ হয়ে গেছে, যাকে দেখতেছে উল্টা পাল্টা বলতেছে। এই বলে আকাশ নীলাকে নিয়ে চলে আসলো অফিসের ভিতরে।
এদিকে নীলা মনে মনে বলতে লাগলো, তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই সত্যি হতে যাইতেছে। আকাশ হয়তো যে কোনো কোম্পানির একটা মালিক, না হলে তো এইরকম ভাবে কেউ তাকে স্যার বলে ডাকবে না। অফিসের ভিতরে প্রবেশ করতেছে আশরাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশকে সালাম দিতেছে। এদিকে আকাশ তো পড়ে গেছে মহা বিপদে। আকাশ মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এবার মনে হয় আমার আসল পরিচয়টা এখানে বের হয়ে যাবে। আমার পরিচয়টা বের হয়ে গেলে তো আমি কিছু করতে পারবো না, যে করেই হোক কিছু একটা করতে হবে। এই বলে আকাশ তাড়াতাড়ি নীলাকে নিয়ে চলে আসলো ম্যানেজারের কেবিনে। ম্যানেজারকে ফাইলটা দিয়ে নীলাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো ওই অফিস থেকে নীলাদের অফিসে। এদিকে নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার আকাশ, আপনি আপনার আসল পরিচয়টা তাড়াতাড়ি দিয়ে দেন, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব আর বলবো যে আপনি আমার অফিস থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন। দেখেন ম্যাডাম, এসব একদম আজাইরা কাজ করবেন না। আজাইরা কাজ করলে কিন্তু আবারও আপনি বিপদে পড়বেন, তখন কিন্তু আপনার অফিস আর বাঁচাতে পারবেন না। আমার অফিস গোল্লায় যাক, তাতে আমার কোনো আপত্তি নেই। আগে আপনার আসল পরিচয় বলেন, এরপরে আমি আমার অফিস দেখব। আমি তো আপনার অফিসে গত 3 বছর ধরে কাজ করতেছি। আপনি চাইলে আপনার আব্বুকে জিজ্ঞেস করতে পারেন। আমি সাধারণ একজন কর্মচারী, এর বাহিরে আমার কোনো পরিচয় নেই। মিস্টার আকাশ, আমাকে রাগিয়ে দিবেন না। আমাকে রাগিয়ে দিলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। ঠিক আছে, আপনাকে রাগিয়ে দিব না। আর আমার আসল পরিচয় এটাই, আমি আপনার অফিসের চাকরি করি, এর বাহিরে আর কোনো পরিচয় নেই। মিথ্যা কথা বলার জায়গা পান না, তাড়াতাড়ি আপনি আপনার আসল পরিচয় বলেন, না হলে কিন্তু। না হলে কি করবেন? আপনি কোনো কিছুই করতে পারবেন না। এই বলে আকাশ এক পা করে নীলার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে নীলা দেওয়ালের দিকে এক পা করে পিছিয়ে যাইতেছে আর বলতেছে, মিস্টার আকাশ, আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমার কাছে আসলে কিন্তু আপনার খবর আছে। কয়টার খবর করবেন? সময় টিভির খবর নাকি যমুনা টিভির খবর? আমাকে বলেন, আমি তাদেরকে ফোন দিয়ে নিয়ে আসতেছি। এই বলে আকাশ নীলার কোমর জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ নীলাকে ছেড়ে দিতে নীলা আকাশের গালে আবারও ঠাস ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো, বেয়াদব ছেলে, আপনার ঘরে কি মা বোন নেই নাকি? যাকে তাকে ইচ্ছা শরীরে স্পর্শ করবেন, আবার ঠোঁটে স্পর্শ নেবেন। আপনি আমার অফিস থেকে এক্ষুনি বের হয়ে যান। এইবার যা ইচ্ছে তাই হয়ে যাক আমার অফিসে। আমি আর আপনাকে আমার অফিসে রাখবো না। মিস নীলু, আমার কথা মনে আছে? 7 বছর আগের কথা। একটু মনে করেন তো এই নামে আপনাকে কে ডাকতো? একটু মনে করে দেখেন। যদি মনে পড়ে তাহলে আমাকে জানাবেন। আমি আমার কেবিনে যাইতেছি। এই বলে আকাশ চলে গেল তার কেবিনে। এদিকে নীলা তার চেয়ারে বসে 7 বছর আগের কথা ভাবতে লাগলো। চলেন হালকা একটু অতীত থেকে ঘুরে আসি। অতীত কলেজ মাঠে বসে আছে নীলা আর আকাশ, হাতে হাত রেখে পাশে বসে আছে নীলফা, নিলয় এবং আরো তাদের কয়েকজন বন্ধু বান্ধব। এমন সময় নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আমি তোমার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করতে চাইছি না। মানে নীলা, তুমি এসব কি বলতেছো? আমাদের আজকে রিলেশন 4 বছরের, আর তুমি ব্রেকআপ করে দিয়ে যাইতেছো? আমি কখনো তোমাকে ছাড়বো না। তুমি না কথা দিয়েছিলে আমার সাথে সারা জীবন থাকবে? এখন আমি বলতেছি, তোমার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। তোমার সাথে আমার যায় না। যদি যাইতো তাহলে আমি তোমার সাথে থাকতাম। তুমি হচ্ছ একজন গরিব, তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস মিলে না। তুমি আমার জুতার কোর্সও দিতে পারবে না 1 মাসে, আবার আমার খরচ চালাবে কি করে? আমি একটা যে কোনো চাকরি করে তোমার খরচ চালিয়ে নিব। দরকার পড়লে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কাজ করব। তবুও প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না। সরি আকাশ, আমি একবার যা সিদ্ধান্ত নিয়ে নেই তা কখনো পাল্টাই না। আমি এই সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। আমি এই সিদ্ধান্ত পাল্টাবো না। ব্রেকআপ, ব্রেকআপ, ব্রেকআপ। এই বলে নীলা আকাশের হাত ছেড়ে দিয়ে উঠে ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ ওইখানে বসে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ কান্না করার পর যখন কেউ তাকে সান্ত্বনা দিতেছে না, তখন আকাশ উঠে ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের চোখ লাল দেখে বলতে লাগলো, কিরে আকাশ, তোর চোখ লাল হয়ে গেছে কেন? তুই কি কান্না করছিস নাকি? আর কি এমন হয়েছে যে কান্না করবি? কিছু হয় নাই, এমনিতেই কান্না করেছি। আর আব্বু কোথায়? আব্বু না আজকে নতুন একটা অফিস কিনতে গিয়েছিল, ওইটার কি খবর? তোর আবু তো ফোন দিয়ে দিয়েছে যে ওই অফিসটা কিনে নিয়েছে 2 দিনের মধ্যে নাকি কাজ শুরু করে দেবে। ও আচ্ছা, ঠিক আছে, আমিও আব্বুর সাথে কাজে লেগে পড়বো। আমাদের অফিসটা
একটু উন্নত করে এরপর আমি অন্য একটা অফিসে জয়েন করব। এই বলে আকাশ তার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে তার কোনো খেয়ালই নেই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, কি রে আকাশ, তুই নাকি তোর আম্মুকে বলেছিস কাল থেকে আমার সাথে অফিসের কাজ ধরবি, পড়াশোনা করবি না নাকি? না আব্বু, অনেক পড়ালেখা করে নিয়েছি, এখন আর পড়ালেখা করব না, এখন নিজের ক্যারিয়ার করব। আমি কাল থেকে তোমার সাথে অফিসে জয়েন করব। ঠিক আছে, কালকে সকাল 7টার দিকে আমাদেরকে অফিসে যেতে হবে। ওইখানে কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে তারপর আমাদের অফিসের কাজ চালু করব। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি ঘুমাতে যাই। সকালবেলা আমাকে ডেকে দিবে, না হলে কিন্তু আমি তোমার সাথে যেতে পারবো না। এই বলে আকাশ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে নীলার কিছু পিক দেখতে লাগলো আর কান্না করতে লাগলো। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে নীলা রাতে বিছানায় শুয়ে আছে। এমন সময় নীলুফা কল দিল তাকে আর বলতে লাগলো, কি রে নীলা, তুই আকাশের সাথে এরকম ব্যবহার করলি কেন? আর তার সাথে ব্রেকআপ করলি কেন? আকাশ তো তোকে সত্যি সত্যি ভালোবাসতো। এমনি তার সাথে ব্রেকআপ করেছি। এখন যদি তুই আমার সাথে বান্ধবী হিসেবে থাকতে চাস তাহলে থাকতে পারিস, আর না চাইলে চলে যেতে পারিস। আমি তোকে আটকে রাখবো না। তুই একদম ঠিক করলি না। এই বলে নীলুফা কল কেটে দিল। পরের দিন সকালে আকাশ তার আব্বুর সাথে চলে আসলো অফিসে। সকল কাজ কমপ্লিট করে তাদের অফিসটা চালু করে দিল। তার আব্বু এবং আকাশ ঘুরে ঘুরে কাজগুলো দেখতেছে। কয়েকটা কাজ কমপ্লিট হতেই আকাশ এবং আকাশের আব্বু কাজগুলো খুব নিখুঁত ভাবে দেখতে লাগলো। আকাশ তার বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, কাজগুলো তো খুবই উন্নত হয়েছে এবং খুবই ভালো হয়েছে। এক কাজ করো, এই স্যাম্পল গুলো রেখে দিয়ে এখন যে স্যাম্পল গুলো বের হবে ওইগুলো কালকে কাটছাট করে আমি বিভিন্ন অফিসে নিয়ে যাব। তাদের যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ তারা অবশ্যই আসবে। যেখানে তুই হাত লাগিয়েছিস সেখানে আবার কেউ না আসে পড়ে নাকি? তুই যেখানে হাত লাগাস না কেন সেই জায়গাটাই উন্নত অবশ্যই হয়ে যায়। এখন তো কাজ কমপ্লিট হয়েছে, চল এখন চলে যাই বাসায়। সন্ধ্যাবেলা আমি না হয় চলে আসবো। তুমি বাসায় গিয়ে রেস্ট করো, তুমি সন্ধ্যাবেলা আসলে এরপর না হয় আমি বাসায় যাব। ঠিক আছে, আমি এখন বাসায় যাইতেছি, তুই সাবধানে কাজকর্ম করিস। আকাশের আপু চলে গেল বাসায়। এদিকে আকাশ ঘুরে ঘুরে দেখতেছে আর সবার সাথে কথা বললে জানতে চাই অনেক ইনফরমেশন। বেশ কিছুক্ষণ সবার সাথে কথা বলার পর আকাশ চলে আসলো তার আব্বুর কেবিনে। ভিতরে চেয়ারে বসে অনলাইনে সার্চ করতে লাগলো বিখ্যাত বিজনেসম্যানদের অফিস কোনগুলো। সবকিছু দেখার পর আকাশ 3টা অফিস টার্গেট করলো। আরিয়ান গ্রুপ অফ কোম্পানি, রিশাদ গ্রুপ অফ কোম্পানি, মায়া গ্রুপ অফ কোম্পানি। 3টা টার্গেট করে নামগুলো লিখে রাখলো। পরের দিন আকাশ সবগুলো স্যাম্পল নিয়ে 3টা অফিসে চলে গেল। অফিসের এমডি আকাশকে দেখতেই অফিসের এমডি আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাদের অফিসের কাজগুলো তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। স্যাম্পলটা আপনি এখানে রেখেছেন, আমি আপনাকে 3 দিন পর জানিয়ে দেব। আমি আরো কয়েকটা অফিসের নাম বলতেছি, ওই অফিসগুলোতে এই স্যাম্পল গুলো দিয়ে আসবেন। যদি জিজ্ঞেস করে কে পাঠিয়েছে তাহলে আমার নামটা বলবেন, তাহলে তারা চিনে ফেলবে। আর আপনাদের অফিসের একটা কার্ড দিয়ে আসবেন যাতে তারা মালপত্রগুলো দিতে পারে। ধন্যবাদ ম্যাডাম, আপনি অনেক বড় সাহায্য করেছেন প্রথম দিনই আমাদেরকে। এখন তাহলে আমি যাই, আর আপনি যাওয়ার আগে আমাকে একবার ফোন দিবেন। এই বলে আকাশ অন্যান্য অফিসের সবগুলো স্যাম্পল দিয়ে চলে আসলো তাদের অফিসে। তার আব্বুকে সবকিছু বলতেই তার আব্বু খুশি হয়ে গেল। সারা রাত বাপ ছেলে মিলে কাজ করে পরের দিন সকালে কিছু মাল স্টকে রেখে বাকি মালগুলো গোডাউনে রেখে আসলো। আকাশ চেয়ারের সাথে হেলান দিয়ে চোখটা লাগতেই রাস্তার পাশ দিয়ে গাড়ির হর্ন বেজে উঠলো। গাড়ির হর্ন শুনে আকাশ আর চোখ বন্ধ না রেখে আকাশ চোখ আর না বন্ধ করে চলে আসলো রাস্তায়। এসে দেখে কয়েকটা গাড়ি চলে এসেছে। গাড়ি থেকে বড় বড় বিজনেসম্যানরা আকাশের সাথে দেখা করে চলে আসলো আকাশের অফিসের ভিতরে। আকাশ তাদেরকে পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখিয়ে সবাইকে নিয়ে তার আব্বুর টেবিলে বসে হালকা পাতলা নাস্তা দিল। আকাশ সাহেব, আপনি এত ছোট হয়ে আপনার আব্বুর পাশে এসে দাঁড়িয়েছেন এবং আপনার আব্বুর পাশে দাঁড়িয়ে কাজ করতেছেন। আপনাদের অফিসের কাজগুলো এত নিখুঁতভাবে করা হয়েছে, বিশ্বাসই হচ্ছে না এগুলো যে আপনারা করেছেন। আমরা প্রথমে অনেকটা
কি ইনভেস্ট করেছি, তো এর জন্য কাজগুলো নিখুঁতভাবে করা হয়েছে এবং পরবর্তীতে ও কাজগুলো নিখুঁতভাবে করা হবে। আপনারা যদি মাল অর্ডার দিয়ে যান তাহলে আমরা আরো কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে এরপরে ইনভেস্ট করব। লোন নেওয়ার দরকার নেই, আমরা আমাদের কাজের টাকার অ্যাডভান্স দিয়ে যাইতেছি, ওই টাকা দিয়ে আপনারা ইনভেস্ট করেন আর আমাদের মাল দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা যেহেতু টাকা দিতে রাজি আছেন আগে, তাহলে আমরা আপনাদের টাকা ইনভেস্ট করি। আপনারা কে কতগুলো মাল নিবেন আমাদেরকে জানিয়ে দিয়ে যাবেন। আমরা সবাই মিলে 10 কোটি টাকার মাল নিতে চাই। আগে মালগুলো নিয়ে যদি আরো ভালো প্রোডাকশন পায় তাহলে আরো মাল নিব। কতদিন লাগবে 10 কোটি টাকার মাল দিতে? আমাদেরকে 20 থেকে 25 দিনের মতো সময় দিন। আমরা 10 কোটি টাকার মাল আপনাদেরকে হাতে বুঝিয়ে দিব। বাহির থেকে মালগুলো আনতে 5 থেকে 7 দিন সময় লাগে, তো এটার জন্য এতদিন সময় চাইতেছি। আপনাদেরকে 1 মাসের সময় দিলাম, 1 মাসের মধ্যেই আমাদেরকে দিলেই হবে। আজকে তাহলে আমরা যাই, 1 মাস পর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। এই বলে সবাই চলে আসলো। এইদিকে আকাশ তার আব্বুর সাথে মিলে কাজগুলো সবাইকে বুঝিয়ে দিল এবং বাইরের দেশ থেকে মাল আনার জন্য অর্ডার দিয়ে দিল। আব্বু আমাদেরকে তো 1 মাসের সময় দিয়েছে, আমরা 1 মাস না লাগিয়ে 20 থেকে 22 দিনের মধ্যে তাদের 10 কোটি টাকার মাল কমপ্লিট করে দিয়ে দেই। গোডাউনে তো মাল আছে, ক্লাস আমাদের আছে, কিছু মাল তো অলরেডি কিনে আছে, ওইগুলো দিয়ে করতে থাকি। আশা করি 7 কোটি 8 কোটি টাকার মাল তাদেরকে দিতে পারবো। আর বাকি 2 কোটি টাকার মাল বাইরের দেশ থেকে আসলে ওইগুলো আমরা প্রসেসিং করে আবার দিয়ে দিব। হ্যাঁ, এই 1 মাস আমাদেরকে একটু ভালোভাবে পরিশ্রম করতে হবে। যেহেতু আমরা ব্যাংক থেকে কোনো লোন নেই নাই, আমাদের এত চিন্তা নাই কাউকে টাকা দেওয়ার। তুই এক কাজ কর, আজকে বাসায় চলে যা। তুই কালকে ঘুমাস নাই, বাসায় গিয়ে ঘুমিয়ে রাতে না হয় আবার চলে আসিস। ঠিক আছে, আমি বাসায় চলে যাইতেছি। এই বলে আকাশ চলে গেল বাসায়। খাওয়া দাওয়া করে ঘুমের দেশে বাড়ি জমালো। রাতে আকাশ আবার চলে আসলো বাসায়। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2টি বছর। এই 2 বছরে আকাশদের কোম্পানির ডাকনাম কিছুটা উন্নত হয়েছে সব জায়গায়। আকাশদের কোম্পানির ডাকনাম শোনা যায়। রাতের খাবার টেবিলে সবাই বসে আছে। এমন সময় আকাশ বলতে লাগলো, আব্বু এখন তো তুমি সবকিছু কাজ একাই হ্যান্ডেল করে নিতে পারো। আমি অন্য একটা কোম্পানিতে জয়েন করব। আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়েটাকে আমার লাগবেই। এটার জন্য আমি ওই কোম্পানিতে জয়েন করতেছি। প্রয়োজন হলে আমাকে কল দিবে, আমি চলে যাব। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে সেটাই কর, আমরা তো তোর কোনো কাজে আপত্তি করব না। আকাশ খাওয়া দাওয়া করে তার রুমে চলে গেল। রাত পার হতেই নীলাদের অফিসে ইন্টারভিউ দিয়ে জয়েন করে ফেল। পরের 3 বছর আকাশ কাজ করার পর নীলার সাথে দেখা হয়েছে গত 2 মাস ধরে। আপনার হয়তো ভাবছেন নীলা কোথায় ছিল। নীলা দেশের বাইরে লেখাপড়া করার জন্য গিয়েছিল। আকাশের সাথে কখনো আর যোগাযোগ করে নাই। 3 বছর পর দেশে এসেছে। আকাশের কথা ভুলে গিয়েছিল। এখন বর্তমানে ফিরা যাক। তার মানে আকাশ আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সে আমার সাথে এরকম করতেছে। আমি তো আকাশকে ছেড়ে যাওয়ার জন্য অন্য কাউকে ভালোবাসি নাই। আমি আকাশকে বোঝাবো, আকাশ যদি বোঝে তাহলে বুঝবে, না হলে আমার আর কিচ্ছুই করার নেই। এই বলে নীলা চলে আসলো আকাশের কেবিনে। এসে দেখে আকাশ কাজ করতেছে। আকাশকে উদ্দেশ্য করে নীলা বলতে লাগলো, আকাশ তুমি একটু আমার কেবিনে আসো তো, একটা জরুরি কাজ আছে, কাজটা শেষ করতে হবে, 2 জন মিলে কাজটা শেষ করতে হবে। আকাশ একবার নীলার দিকে তাকিয়ে কোনো কিছু বললো না। চুপচাপ নীলার পিছু পিছু চলে আসলো তার কেবিনে। এদিকে নীলা কেবিনের দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ তুমি এই অফিসে জয়েন করেছো কেন, আর আমার কাছে কি চাইতে এসেছো সেটা বলো। আমি আমার ভালোবাসায় ফিরিয়ে নিতে এসেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই নীলা। আমাকে বিয়ে করতে চাইলে আরো কয়েক মাস পরে বিয়ে করতে পারবে। আর তোমার আসল পরিচয়টা বলো, আমি তোমার আসল পরিচয়টা জানতে চাই। সবাই তোমাকে স্যার স্যার বলে ডাকে কেন? সবাই আমাকে স্যার স্যার বলে ডাকে কেন এটা জানতে চাও? এটার কারণ হচ্ছে আকাশ গ্রুপ অফ কোম্পানি চিনো? ওইটা হচ্ছে আমাদের কোম্পানি। টপ 10 নম্বরে আছে আমাদের কোম্পানি। তোমাদের অফিসটা এতদূর নিয়ে আসার পিছনে সব হচ্ছে আমার হাত। আমি একটা অর্ডার দিলে ওরা তোমার অফিস ঘোরাঘুরি করে ফেলবে। আমি অহংকার করি না, তাই তোমার কোনো ক্ষতি চাইতেছি না। আমি শান্ত গলায় শান্ত মনে বলতেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। এখন কি কাজ করতে হবে সেটা বলেন। এখন কোনো কাজ নেই। আর সরি, আমি তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম অন্য একটা কারণে। তোমাকে সবকিছু পরে খুলে বলবো। এখন তুমি তোমার কেবিনে গিয়ে কাজ করো, আর সামনের মাসে তুমি তোমার
তুমি আমাদের বাসায় যাবে, বাসায় গিয়ে আমার আব্বুকে বলবে, বাকিটা আমি দেখে নিব। সত্যি আমাকে বিয়ে করবে তো নাকি বিয়ে করবে না? আমি তোমাকে কথা দিতেছি, এবার আর তোমাকে ছেড়ে দেব না। এবার তোমাকে আমি বিয়ে করব। তুমি এখন তোমার কেবিনে গিয়ে কাজ করো। আকাশ নীলাকে জড়িয়ে ধরে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে চলে আসলো তার কেবিনে। এইদিকে নীলা চেয়ারে বসে মনে মনে বলতে লাগলো, ছেলেটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। আমার সকল সমস্যা যদি তাকে বলে দিতাম তাহলে সে তো আমাকে ছেড়ে যাইতো না। থাক, এখন তো সকল সমস্যার সমাধান হয়ে গেছে। বিয়ের পর না হয় তাকে সবকিছু বলে দিব। এখন আমি আমার কাজ করি, কত কাজ পড়ে আছে। এই বলে নীলা তার কাজটা করতে লাগলো। অন্যদিকে আকাশ তার কাজ শেষ করে বসে আছে। সন্ধ্যা 7টা। নীলা আকাশকে নিয়ে চলে আসলো একটা কফি শপে। দুজন বসে কফি খাইতেছে। এমন সময় নীলা বলতে লাগলো, আকাশ, আমি তোমার সাথে কেন ব্রেকআপ করে চলে গিয়েছিলাম জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই তুমি কেন আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিলে, আর কোথায় গিয়েছিলে, কি হয়েছিল তোমার? তাহলে শোনো, আমি কেন চলে গিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম আজকে তোমাকে সবকিছু বলবো। মিস নীলা, আপনার অপারেশন করাতে হবে। অপারেশন করানোর জন্য আপনাকে আমেরিকা যেতে হবে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদেরকে বলেন, আমরা সকল কিছু ব্যবস্থা করে আপনাকে ওইখানে পাঠিয়ে দেব। বা আপনি চাইলে স্টুডেন্টের বিষয়ে ওইখানে গিয়ে আপনার অপারেশনটা করিয়ে এরপর ওইখানে লেখাপড়া করতে পারেন। যেহেতু আমার স্টুডেন্ট ভিসা আছে, তাহলে আমি 2 থেকে 3 দিনের মধ্যে আমেরিকা চলে যেতে পারবো। আমাকে কি করতে হবে এসব কিছু বলে দেন, যাতে আমি ওখানে গিয়ে সবকিছু করে নিতে পারি। ওইখানে গিয়ে কোনো কিছু করতে হবে না, আমি এইখান থেকে সবকিছু পাঠিয়ে দেবো। তুমি শুধু এখানে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাবে। 1-2 দিন পর তোমার অপারেশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কালকে আব্বুকে বলে দিই যাতে আমার টিকিট কেটে ফেলে। ঠিক আছে, বলে দাও। এরপর নীলা হাসপাতাল থেকে বাসায় গিয়ে তার আব্বুকে সবকিছু বলে দিল। পরের দিন নীলা চলে আসলো এয়ারপোর্টে। বিমানবন্দরের ভিতর ঢুকে সবকিছু কাজ শেষ করে বসে আছে। সকাল 10টায় বিমান আকাশে উড়াল দিল। সবকিছু বলার পর আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে যদি একবার বলতে তাহলে কি আমি তোমাকে ছেড়ে যাইতাম? কখনোই তোমাকে ছেড়ে যাইতাম না। সরি আকাশ, আমি আর কখনো তোমাকে ছেড়ে দিব না। এই মাস যাক, সামনের মাসে না হয় তুমি তোমার পরিবারকে নিয়ে আমাদের বাসায় চলে যাবে। পরে আমার আব্বু আম্মুর সাথে কথা বলে আমরা দুজনের বিয়েটা ঠিক করে ফেলবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে সামনের মাসে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় চলে যাব। এখন অনেক রাত হয়ে গেছে, চলো দুইজন বাসায় চলে যাই। হ্যাঁ চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোমাকে বাসায়, তুমি তো গাড়ি আনো নাই, আর কাল থেকে আমাদের অফিসে না আসলেও চলবে। তুমি তোমার অফিসে কাজ করবে, আমি যতদিন পারি আমার অফিসে কাজ করব। এরপর তো তোমাকে 2টা অফিসে দেখতে হবে। হ্যাঁ, তা তো দেখতেই হবে। বিয়ের পর তো তোমাকে আর আমি কাজ করতে দিব না। নীলা আকাশকে আকাশদের বাসায় নামিয়ে দিয়ে চলে গেল তাদের বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে নীলা। এমন সময় তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল নীলা, কি বলবি? আব্বু, আমাদের অফিসে আকাশ নামের একটা ছেলে কাজ করে না, যাকে আমি বের করে দিয়েছিলাম, আমি তাকে বিয়ে করতে চাই। তার সাথে আমার 5 বছর আগে সম্পর্ক ছিল। পরে আমি অসুস্থ হয়ে বিদেশে যাওয়ার পর তো তার সাথে কোনো যোগাযোগ করি নাই। এখন আমি তাকে বিয়ে করতে চাইতেছি। সে আমার জন্য এতদিন অপেক্ষা করেছে। তোর যেখানে ছেলে পছন্দ হবে আমরা সেখানেই তোকে বিয়ে দিব। তুই আকাশকে বলে দিস যাতে কালকে চলে আসে আমাদের বাসায় তার আব্বু আম্মুকে দিয়ে। বিয়ের কথাবার্তা বলে রাখবো না। আমি 1 তারিখের কথা বলছি। আকাশ 1 তারিখে আসবে তার আব্বু আম্মুকে নিয়ে। আর তো 1 সপ্তাহ রয়েছে। আচ্ছা, 1 তারিখে আসলে আরো বেশি ভালো হবে। এখন তুই খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমা। সারাদিন অফিসে থাকিস, কত কাজ করিস। নীলা খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। এদিকে আকাশ তার আব্বু আম্মুকে সবকিছু বলতেই তার আব্বু আম্মু খুশি হয়ে গেল। আকাশ খাওয়া দাওয়া করে রুমে এসে দেখে তার ফোন বাজতেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে কতগুলো কল দিয়েছি, তুমি রিসিভ করো নাই কেন? ফোন চার্জে রেখে নিচে খাবার খেতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে ফেলেছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখন তোমার সাথে সারা রাত কথা বলবো। ঠিক আছে, বলো তাহলে। দুজন সারা রাত কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে পরের দিন সকালে আকাশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। নীলার কেবিনে বসে কাজ করতেছে। এদিকে খাদিজা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, অন্যদিন তো আকাশ ম্যাডামের কেবিনে এতক্ষণ থাকে না,
আজকে সেই সকালবেলা ম্যাডামের কেবিনে ঢুকেছে, এখনো বের হয়নি। একবার গিয়ে দেখে আসবো নাকি কি করছে দুজন। না থাক, হয়তো জরুরি কাজ করছে, আমি এসব দেখে কি করব। এদিকে আকাশ নীলার হাতে হাত রেখে কাজ করতেছে আর টুকটাক কথা বলতেছে। দুপুরে খাবার খাওয়ার জন্য আকাশ চলে আসলো ক্যান্টিনে, বসে বসে খাবার খাইতেছে। এমন সময় খাদিজা এসে আকাশের সামনের চেয়ারে বসে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ ভাইয়া, আপনি সেই সকালবেলা ম্যাডামের কেবিনে ঢুকেছেন, মাত্র বের হয়ে এসেছেন খাবার খাওয়ার জন্য। জরুরি কাজ ছিল নাকি ম্যাডামের কেবিনে? হ্যাঁ, ম্যাডামের কেবিনে জরুরি কাজ ছিল, এটার জন্যই আজকে এতক্ষণ ছিলাম। কেন, কিছু বলবে নাকি তুমি? না, কিছু বলবো না, এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। দুজন খাওয়া দাওয়া করে আবারও চলে গেল দুজনের কেবিনে। সন্ধ্যা 7টা, নীলা আকাশকে নিয়ে বাহিরে চলে আসলো। দুজন ঘোরাঘুরি করে আবারও দুজনের বাসায় চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে আকাশ বসে আছে, এমন সময় তার আপু বলতে লাগলো, আকাশ, কালকে যদি নীলাদের অফিসে কোনো কাজ না থাকে তাহলে আমার অফিসে একটু যাস তো। গত 1 বছর হিসাব করতে হবে, কত টাকা লাভ হয়েছে আর কত টাকা লস হয়েছে। তুমি আমাকে সবকিছুর কাগজপত্র এখন দিয়ে দাও, আমি আজকে রাতে তোমাকে হিসাবটা করে সকালে জানিয়ে দিব। কেন, রাতে কি তুই ঘুমাবি না নাকি, যে তুই সারা রাত কাজ করে এরপর আমাকে সকালবেলা হিসাবটা দিয়ে দিবি? আসলে আব্বু, সারা রাত নীলার সাথে কথা বলতে বলতে কেটে যায় তো, এটার জন্য আর কি যদি কাজ থাকে রাতের বেলা শেষ করে ফেলতে পারবো কথা বলতে বলতে। আচ্ছা, তুই খাবার খেয়ে তো রুমে চ, আমি আমার রুম থেকে সবগুলো হিসাবপত্রের খাতা আমি তোকে দিয়ে আসবো, তুই দেখে দেখে হিসাবটা করে রাখিস। ঠিক আছে আব্বু, তুমি আমাকে খাতাগুলো দিয়ে যাইও। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর তার আব্বু খাতাগুলো নিয়ে আকাশের রুমে দিয়ে চলে আসলো। পরের দিন সকালে আকাশ হিসাব নিকাশ করে দিল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল একটি সপ্তাহ। আজকে বৃহস্পতিবার, আকাশ নীলার সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে, এমন সময় তার আব্বু বলতে লাগলো, আকাশ, কালকে তো শুক্রবার, চল কালকে নীলাদের বাসা থেকে ঘুরে আসি। আর কালকে তো 1 তারিখ। হ্যাঁ, আমি ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু এখন দেখি তুমি বলে দিয়েছো। আমরা কালকে সকালে না হয় নীলাদের বাসায় চলে যাব। ঠিক আছে, কালকে সকালবেলা 10টার দিকে আমরা নীলাদের বাসায় চলে যাব। তুই একটু নীলাকে কল দিয়ে জানিয়ে দিস। আর বিয়েতে কি অনুষ্ঠান করবি নাকি অনুষ্ঠান করবি না? আব্বু, বিয়েতে অনুষ্ঠান করে এত টাকা খরচ ফেলে কি করব, তার চাইতে ভালো হবে কাজী থেকে বিয়ে করে ফেলা। আমি কাজী থেকে বিয়ে করে এরপর তাকে নিয়ে আসবো। ঠিক আছে, তো যেটা ইচ্ছা সেটাই হবে। এখন তাহলে যা রুমে। আকাশ চলে আসলো রুমে। বিছানায় শুয়ে নীলাকে সবকিছু বলে দিল। দেখতে দেখতে রাত 1টা বেজে গেল। আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, এখন ঘুমাও, কালকে তো আবার আমরা তোমাদের বাসায় যাব। আবার কালকে রাতে সারা রাত জেগে থাকতে হবে তোমাকে আদর করার জন্য। ঠিক আছে, এখন তাহলে আমি ঘুমাই, আর তুমিও ঘুমাও। কালকে সকাল সকাল চলে আসবে তোমরা, আমি নিজের হাতে রান্না করব। ঠিক আছে, কালকে সকাল সকাল চলে আসবো। আকাশ ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে এসে বাড়ি জমালো। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে তার আব্বু আম্মুকে নিয়ে সকাল 10টায় চলে আসলো নীলাদের বাসায়। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু। আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভেতরে আসেন আপনারা। সবাই ভিতরে গিয়ে সোফায় বসে কথা বলতে লাগলো। অন্যদিকে নীলা রান্না করতেছে, এদিকে আকাশ সোফায় বসে নীলাকে দেখতেছে। নীলাও মাঝে মধ্যে দেখতেছে আকাশকে। বিয়ে সাহেব, দুইজন যেহেতু দুজনকে পছন্দ করে, আমরা তাদের দুজনকে বিয়ে দিয়ে দিই আজকে। আকাশ তো বলতেছে কোনো অনুষ্ঠান করবে না। আপনার মেয়ে যদি বলে অনুষ্ঠান করবে না, তাহলে আজকে রাতে বিয়ে হয়ে যাবে দুজনেরই। ঠিক আছে বেআই সাহেব, নীলা তো রান্না করতেছে, তার রান্না শেষ হোক, তারপর না হয় জিজ্ঞাসা করবো। নীলা তার শ্বশুর এবং তার আব্বুকে চা দিয়ে চলে গেল। 11টা বাজে রান্না শেষ হতে সবাই খাওয়া দাওয়া করে সোফায় বসে রইলো। এমন সময় নীলার আপু নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, আকাশ তো বলতেছে যে বিয়েতে কোনো অনুষ্ঠান করবে না। এখন তুই কি বলিস, তুই অনুষ্ঠান করবি নাকি অনুষ্ঠান করবি না?
অনুষ্ঠান না করলে আমরা এখন কাজী রেখে বিয়ে দিয়ে দিব তাদেরকে। আব্বু, আকাশ যেহেতু চাইতেছে না বিয়েতে কোনো অনুষ্ঠান হোক, তাহলে আমিও আর চাই না বিয়েতে অনুষ্ঠান হোক। তোমরা চাইলে কাজে থেকে আমাদের বিয়ে দিয়ে দিতে পারো আজকে। দু পরিবার খুশি হয়ে সবাইকে মিষ্টি মুখ করাতে লাগলো। সন্ধ্যায় দুজনে বিয়েটা হয়ে যেতেই আকাশ নীলাকে নিয়ে চলে আসলো তাদের পাশেই। নীলা কোনো সাজগোজ করে নাই, নাইট ড্রেস পরে দাঁড়িয়ে আছে আকাশের সামনে। এইদিকে আকাশ নীলার দিকে এক নজরে তাকিয়ে আছে, কি বলবে বুঝে উঠতে পারছি না। আকাশ নীলার কাছে সে নীলার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর আকাশ নীলাকে ছেড়ে দিল। নীলার নাইট ড্রেস খুলে ফেলে দিল নিচে। আকাশ নীলাকে পিছনে শুয়ে দিল, পুরো শরীরে কিস করতে লাগলো এই তো জানেমান, এখন আদর করতেছি। আর আদর করতে লাগলো। দুজন দুজনকে আদর করতে থাকুক, আমরা এখন চোখ বন্ধ করি, এখান থেকে চলে যাই। আনিলা, আকাশ, তোমরা লাইট না বন্ধ করে পাঠকদেরকে সবকিছু দেখিয়ে দিতেছো, তারা তো সবকিছু দেখে ফেলতেছে।